সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। এরপর জানাবো ইউক্রেনের সামরিক ঠিকাদার পাঠানোর উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে লেবাননের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আরও জানাবো হামাসকে পরিণতি ভোগের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। এদিকে বলিভিয়ায় প্রেসিডেন্টের বাসভবন ঘিরে সেনাবাহিনীর অভিযান, অভ্যুত্থানের চেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের তীব্র তাপপ্রবাহ, 6 দিনে 5 শতাধিক মৃত্যু। লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষ তেল আবিবকে কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেওমার্স হায়দারি। ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার কি দেওয়ার পর জেনারেল হায়দারি এই হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, গত 13 এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামে যে অভিযান চালায় তাতে পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতি ও হিসাব নিকাশ সম্পূর্ণ বদলে গেছে। তিনি বলেন, এই অভিযানের ফলে বহু পুরনো সূত্র পরিবর্তিত হয়ে গেছে এবং এই অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইরানের এই শীর্ষ স্থানীয় কমান্ডার বলেন, পশ্চিম এশিয়ার বিকাশমান শক্তি ইরান ইহুদিবাদী ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে নিজের সক্ষমতা জানান দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের 2 জন জেনারেল সহ 7 সামরিক উপদেষ্টাকে হত্যা করে। এর জবাবে 13 এপ্রিল ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। সত্য প্রতিশ্রুতি নামক ওই অভিযানে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেসব খবর প্রকাশ করেনি তেল আবিব। জেনারেল হায়দারি তার বক্তব্যে গাজা উপত্যকায় গত প্রায় 9 মাস ধরে ইসরায়েলি অপরাধ যোগের প্রতি ইঙ্গিত করে বলেন, দখলদার সরকার গাজা নামক চোরাবালিতে আটকা পড়েছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যে হুমকি দিয়েছে তা নতুন কিছু নয়, তবে সেই হুমকি বাস্তবায়ন করলেও তেল আবিব নতুন কিছু দেখতে পাবে। রাশিয়া হামলা শুরু হওয়ার 2 বছর অতিবাহিত হয়েছে। বহু ধ্বংসযজ্ঞ দেখেছে ইউক্রেন। এর মধ্যে বেশ কয়েকটি এলাকা হাতছাড়া হয়েছে। দেশটির হাজার হাজার সৈন্যের মৃত্যু হয়েছে। এমন দুর্দশার মধ্যে অস্ত্র সরবরাহ, কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা মিত্ররা যুদ্ধ বিধ্বস্ত দেশটির পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্র এতদিন বলে এসেছে যে তাদের সৈন্যরা ইউক্রেন যুদ্ধ এড়িয়ে চলবে, এমনকি মার্কিনীদের সেখানে ভ্রমণ করার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। খবর সিএনএন এর। হোয়াইট হাউস ইউক্রেনের সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত 4 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোয়াইট হাউসের সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে এবং তাদের সেনাবাহিনীর হাত সংগত করবে। তবে মার্কিন সেনারা ইউক্রেন গিয়ে সরাসরি যুদ্ধে ময়দানে নামবে না বা রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই লিপ্ত হবে না। তারা আমেরিকান বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন। সেখানে মোতায়েন করা মার্কিন বিভিন্ন অস্ত্র দেখভাল করবেন এবং নষ্ট হয়ে যাওয়া সমরাস্ত্র ও সামরিক যান মেরামত করবেন, যাদের বলা হচ্ছে মিলিটারি কনস্ট্রাক্টর। তবে বিষয়টি এখনো কর্মকর্তাদের পর্যায়ে রয়েছে। নথিতে চূড়ান্ত স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট বাইডেন। এদিকে ইউক্রেনের সেনা না পাঠানোর সিদ্ধান্তে বাইডেন এখনো দৃঢ় অবস্থানে আছেন বলে দাবি করেছেন প্রশাসনের এক কর্মকর্তা। তিনি বলেছেন, এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত কিছুই হয়নি। তবে একবার সিদ্ধান্তটি অনুমোদন হওয়ার পর এবছরই তা কার্যকর হতে পারে বলে সূত্রটি জানিয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো ইউক্রেনের অভ্যন্তরে কাজ করার অনুমতি দেওয়া হতে পারে আমেরিকান কোম্পানিগুলোকে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, তুরস্ক লেবাননের পাশে থাকবে। গতকাল তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এরদোগান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে
যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। আমি অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে। তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তিনি যোগ করেছেন, ইসলামী বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। যে রাষ্ট্রগুলোর স্বাধীনতা, মানবাধিকার এবং ন্যায় বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে, এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। হামাসকে পরিণতি ভোগের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, জাতিসংঘ অনুমোদিত জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব গ্রহণ না করলে হামাসকে পরিণতি ভোগ করতে হবে। আজ হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে গ্যালান্ট বলেছেন, আমরা মার্কিন প্রেসিডেন্টের জিম্মি ও যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানাই। ইসরায়েল প্রস্তাবটি গ্রহণ করেছে, এখন হামাসকে এই প্রস্তাব গ্রহণ করতে হবে, না হলে তাদের পরিণতি ভোগ করতে হবে। ওয়াশিংটন সফরে গ্যালান্ট হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেছেন। গ্যালান্ট আরো বলেছেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কোনোভাবে হোক জিম্মিদের বাড়িতে ফেরাতে হবে। তিনি আরো বলেছেন, কিন্তু এটা স্পষ্ট হওয়া উচিত যে আমাদের যুদ্ধ গাজার জনগণের সঙ্গে নয়, লেবাননের জনগণের সঙ্গেও নয়। আমাদের যুদ্ধ হামাস, হিজবুল্লাহ এবং তাদের পৃষ্ঠপোষক ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে। আমরা শুধু তাদের বিরুদ্ধে লড়াই করি যা আমাদের ক্ষতি করতে চায়। গ্যালান্ট বলেছেন, গাজার জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী বন্ধন এবং যুদ্ধ চলাকালীন ওয়াশিংটনের প্রকাশ্য ও গোপন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্যালান্ট। তবে তিনি ইসরায়েলে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের বিলম্ব নিয়ে বিতর্ক ও বিরোধ সম্পর্কে প্রকাশ্য ভিন্নমতের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, প্রত্যেক পরিবারে আমরা আমেরিকার জনগণকে আমাদের পরিবার মনে করি। মতবিরোধ হতেই পারে, তবে সব পরিবারের মতোই আমরা আমাদের মতবিরোধ ঘরোয়াভাবে আলোচনা করি এবং একসঙ্গে থাকি। অনেকে এই মন্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমালোচনা হিসেবে বিবেচনা করেছেন। নেতানিয়াহু এই বিতর্কের শুরু করেছেন। বলিভিয়ায় প্রেসিডেন্টের বাসভবন ঘিরে সেনাবাহিনীর অভিযান, অভ্যুত্থানের চেষ্টা। বলিভিয়ার রাজধানী লাপাজে দেশটির প্রেসিডেন্টের বাসভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর ঘিরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। সেনাবাহিনীর এই তৎপরতাকে অভ্যুত্থানের চেষ্টা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্চি। স্থানীয় সময় গতকাল লাপাজের ঐতিহাসিক প্লাজা মরিলো চত্বরে জড়ো হতে থাকেন সেনা সদস্যরা। এ সময় তাদের সঙ্গে ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়াজানো ছিল। প্লাজা মরিলো চত্বরে বলিভিয়ার প্রেসিডেন্টের বাসভবন ও কংগ্রেস ভবন রয়েছে। অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফাটক ভেঙে ফেলার চেষ্টা চালায়। অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সুনিয়া। তাকে ঘিরে ছিল সেনা সদস্য সহ 8টি ট্যাঙ্ক। এ সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশে গণতন্ত্র পুনর্গঠন করতে চায়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। হাতে গোনা সেই একই 40 থেকে 50 জনকে দেশ পরিচালনা করতে দেওয়া হবে না। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের তীব্র তাপপ্রবাহ, 6 দিনে 5 শতাধিক মৃত্যু। দক্ষিণ পাকিস্তানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। দেশটির ইধি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে তারা সাধারণত প্রতিদিন 30 থেকে 40টি মরদেহ করাচি শহরের মর্গে নিয়ে যায়। তবে গত 6 দিনে তারা প্রায় 568টি মরদেহ সংগ্রহ করেছে। এর মধ্যে শুধুমাত্র মঙ্গলবারই 141টি মরদেহ সংগ্রহ করা হয়েছে। খবর বিবিসির। প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর কারণ ঠিক কি তা এখনো বলা সম্ভব নয়। তবে করাচি তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস 104 ডিগ্রি ফারেনহাইটের ওপরেও রেকর্ড করা হয়েছে। বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যাও বাড়ছে। আর্দ্রতা বেশি থাকায় আরও বেশি গরম অনুভূত হচ্ছে।